স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহিদ। রাজনীতিবিদদের উপরই দেশের অর্থনৈতিক পরিস্থিতি নির্ভর করছেন বলছে বেসরকারি সংস্থা সিপিডি। নির্বাচনী বছরে বিনিয়োগ কমে যাওয়ার পাশাপাশি অনুন্নয়ন ব্যয় এবং সরকারের ব্যাংক নির্ভরতা বাড়ার আশঙ্কা করছে সংস্থাটি। আজ আমাদের আলোচনার বিষয় রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতি। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর এবং এফবিসিসিআই এর সহসভাপতি হেলাল উদ্দিন। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বিগত ১৯৯১ সালের পর থেকে ২০০৮ পর্যন্ত ৫টি নির্বাচনী বছরেই কমেছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। কারণ প্রায় প্রতিটি নির্বাচনী বছরেই কমে যায় বিনিয়োগ। সরকারের রাজস্ব আদায়ও দেখা দেয় স্থবিরতা। তাই বাজেটের ৩ মাস পর নির্বাচনের ৩ মাস আগে দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরল সিপিডি। বাজেটের প্রথম ৩ মাস শেষে অনুন্নয়ন ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতি বাড়ার প্রবণতা চিন্তার কারণ বলে মনে করছে সংস্থাটি। এছাড়া ব্যাংক ব্যবস্থার উপর সরকারের নির্ভরতা শঙ্কার কারণ হতে পারে বলেও জানিয়েছে সিপিডি। কর আদায়ের ক্ষেত্রে একটু দুর্বলতা, সরকারের উন্নয়ন বিনিয়োগে দুর্বলতা এবং একই সাথে আপনি লক্ষ্য করছেন ব্যক্তি খাতে ঋণ প্রবাহের দুর্বলতা এবং রেমিটেন্সের পতন, এবং সাথে সাথে মূল্যস্ফীতি অল্প অল্প করে আবার বাড়া। এইগুলো হলো চিন্তার জায়গাগুলো আমরা প্রথম ৩ মাসের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি। অর্থনীতির সুরক্ষায় রাজনীতিবিদদের কাছ থেকে মূল সাহায্য আসতে হবে বলে জানান সিপিডি সম্মানীয় ফেলো। ক্রমান্বয়ে দেশের পরিস্থিতিতে অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সমস্ত আর্থিক পদক্ষেপগুলো আছে, যে সমস্ত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে, সেগুলোর সুযোগ ক্রমান্বয়ে সীমিত হয়ে যাচ্ছে। রাজনীতির উচ্চবর্গের মানুষের কাছ থেকে যদি সাহায্য না আসে, তাহলে এই অর্থনৈতিক ব্যবস্থাপনার এই দক্ষতাটাকে আমরা রক্ষা করতে পারবো না আগামী দিনের জন্য। অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যক্তি খাতে ঋণ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রপ্তানি খাতকে প্রতিযোগিতায় সক্ষম রাখার পরামর্শ সিপিডির। উমন হারা আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব আহসান এইচ মনসুর এবং জনাব হেলাল উদ্দিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব হেলাল, প্রথম প্রশ্ন আপনার কাছেই। ঠিক আমরা মূল আলোচনা যাওয়ার আগে এই মুহূর্তে জানাই যে ব্যবসায়ীদের বর্তমানে রাজনৈতিক সংকট নিরসনে যে একটা উদ্যোগ নিয়েছে, সম্প্রতি সময় তারা বিরোধী দলের নেত্রীর সাথে দেখা করেছেন এবং সম্ভবত ৭ তারিখে আপনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছেন। ঠিক একদম সর্বশেষ অবস্থাটা আমাদের আলোচনা জানাতেন যে আসলে উদ্যোগের কোথায় অবস্থা আমাদের রাজনৈতিক সংকট নিরসনে। ধন্যবাদ আপনাকে। আজকে আপনার অনুষ্ঠান খাতুনগঞ্জ থেকে মতিঝিল। খাতুনগঞ্জ আজকে বন্ধ, এখন মতিঝিলও বন্ধ, যেতে পারছি না। এমনি একটি অবস্থাতে তো বুঝতে পারছি না আমাদের অবস্থাটা কোথায়। আমরা গত 2 দিন আগে মাননীয় বিরোধী দলের নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করে আমরা আমাদের সঙ্গে 5 প্রেসিডেন্টরা ছিলেন, 5 ভাইস প্রেসিডেন্টরা ছিলেন এবং বিসিসির বোর্ড ছিলেন। আমরা কিন্তু সবাই একটি ব্যাপারেই সবাই বোধহয় আমরা বলেছি, সেটা হচ্ছে হরতাল। হ্যাঁ, আসলে নির্বাচনের অবস্থাটা কি হবে, নির্বাচন নিয়ে সরকার কি থাকবেন, এই বিষয়ে কিন্তু ব্যবসায়ীরা খুব বেশি কনসার্ন না। আমরা জিনিসটা প্রথম ভেবেছি সেটা হচ্ছে যে হরতালটা যেভাবে আজকে সহিংস রূপ ধারণ করেছে, হরতালে মানুষের যে হারে জানমালের ক্ষতি হচ্ছে, এখান থেকে আমরা কিভাবে উত্তরণ পাই। এক পর্যায়ে আমরা কিন্তু সব বক্তারাই একইভাবে উপস্থাপন করলাম যে দেশের অর্থনীতি আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আপনি দেখবেন যে অর্থনীতি সবগুলো ইন্ডিকেটরই কিন্তু আমাদের খুবই ভালো ছিল। হ্যাঁ, এখানে মনসুর ভাই আছেন, উনি আমার চেয়ে আরো ভালো বলবেন। এমনি একটি অবস্থাতে আজকে গ্রামীণ অর্থনীতি একটি শক্তিশালী ভিতরে দাঁড়িয়েছে। আজকে দেশে আমি সেই জায়গায় যাচ্ছি। তো আমরা কিন্তু মেইনলি ওই জায়গাটাতেই আমরা ইনফোসিস করছিলাম। কিন্তু এক পর্যায়ে মাননীয় বিরোধী দলের নেত্রী কিন্তু কথাগুলো শুরু করলেন যে আপনাদের সমস্যাকে শুধু এটাই, আরো তো সমস্যা আছে। উনি যেভাবে শুরু করলেন, এখন প্রশ্ন হচ্ছে এরপরে কিন্তু আমাদের এসছে যে হ্যাঁ, আমাদের আজকে 20-22 বছরও আমরা একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে পারিনি। সেই দোষ তো আর ব্যবসায়ীদের না। অবশ্যই না। হ্যাঁ, আমরা গত 20-22 বছর দেশটি আওয়ামী লীগ বিএনপি দুটি জোট, বড় জোট চালিয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম, আমরা কিন্তু কথাগুলো বলেছি মাননীয় বিরোধী দলের নেত্রীকে যে এই দোষ তো আমাদের দিয়ে লাভ নেই। আজকে এটা তো আপনাদের দায়িত্ব ছিল একটি শক্তিশালী নির্বাচন বোর্ড গঠন করা, যার মধ্য দিয়ে আপনাদের আস্থা ফিরে আসবে। এখন মূল সংকট কিন্তু আস্থার সংকট। তো সেই সংকটটা কিভাবে উত্তরণ করা যায়, এক পর্যায়ে আমাদের বিসিসির প্রেসিডেন্ট এবং মাননীয় বিরোধী দলের নেত্রী উভয়ই একসঙ্গে রাজি হলেন যে আমরা অন্তত নিঃশর্তভাবে আলোচনা কিভাবে বসানো যায়। আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিরোধী দলের নেত্রীকে টেলিফোন করেছেন। হ্যাঁ, এবং টেলিফোনের সংলাপগুলো আমরা সবাই শুনেছি। তো তাতে আমাদের মনে হচ্ছে যে আসলে এই সংলাপের মধ্য দিয়ে নিঃশর্ত বসার কোনো স্কোপ বোধহয় নাই।
কিন্তু এক পর্যায়ে মাননীয় বিরোধী দলের নেতৃত্ব স্বীকার করলেন যে না ঠিক আছে, যদি নিঃশর্তভাবে আপনারা বসতে বলেন, আমাদের দুই এবং মহাসচিব সেটা secretary level এ বসার সিদ্ধান্ত ওনারা হয়েছে। বসে কাজটা শুরু করুন। তো আমরা ভাবছি এটাও, কিন্তু তারপরেও আমরা ওখান থেকে বেরিয়ে আসার পর আমাকে অনেকে টেলিফোন করে বলেছেন যে আসলে গণতন্ত্রের স্টিয়ারিং দুইটা তো একজন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে, আর একটা হচ্ছে মাননীয় বিরোধী দলের নেত্রীর হাতে। আচ্ছা। সেখানে বাকি দুইজন যে সহকারী বা সচিব, ওনারা কি করবেন এবং অতীত অভিজ্ঞতা কিন্তু দুই আমাদের সচিবের ভালো দিতে নয়। পারে। তবে একটা জিনিস হচ্ছে যে আমরা নিঃশর্ত আলোচনার জন্য ওনাকে রাজি করাতে পারি। জনাব হেলাল, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আহসান এইচ মনসুর, আপনার কাছে প্রশ্ন যে জনাব হেলাল বলছিলেন যে হরতালকে রাজনীতির বাইরে রাখা যায় কিনা, এটা কি আসলে আদৌ সম্ভব কিনা? আমরা আশা করি যেটা সম্ভব হতে পারত, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমার কাছে বাস্তব মনে হয় না। কারণ এই জন্য যে সব রাজনৈতিক প্রক্রিয়া কিন্তু এক ধরনের মানে যে ধরনের থাকে, মানে কি বলবো, বিভিন্ন ক্ষোভ থাকে, সেটা একটা বহিঃপ্রকাশ করতে দিতে হবে। রাইট। বহিঃপ্রকাশটাকে যদি আমরা কোনোভাবে চাপা দিয়ে রাখতে চাই, বা বহিঃপ্রকাশ দুইভাবে হয়, একটা হচ্ছে আন্দোলনের মাধ্যমে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে, আরেকটা যেটা হয় যে রাজনৈতিক কার্যক্রমের শেষ জিনিস কিন্তু ভোটাভুটি, ভোটের প্রক্রিয়াটাকে একেবারে নিউট্রাল করার মাধ্যমে, যেটা দুই পক্ষ মেনে নেবে একটা সিস্টেম যদি ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটা আর প্রশমিত হয়ে যায় আপনা আপনি। তা আমাদের যেটা সমস্যাটা হচ্ছে, এক নম্বর যে ওই ভোটের প্রক্রিয়াটা নিয়ে সিরিয়াস দ্বন্দ্ব এবং সিরিয়াস রিজার্ভেশন কিন্তু শুধুমাত্র বিরোধী দলের না, জনগণের মধ্যেও প্রচণ্ডভাবে বিরাজমান এটা আছে, এটা অস্বীকার করে লাভ নেই। আর দু নম্বর যেটা হচ্ছে যে ইদানিং যেটা দেখা যাচ্ছে যে রাস্তায় বের হলেই বিভিন্নভাবে সেটাকে প্রতিবন্ধকতা করা হয়, এবং সেটার ফলে যেটা হয়, রিয়াকশনটা হয় একটা এক ধরনের বিধ্বংসী রিয়াকশন। কারা প্রতিবন্ধক সৃষ্টি করছে, কিসের? এটা সাধারণত দুইভাবেই হয়ে থাকে। এটা শুধু এই সরকারের সময় হয়েছে তা না, আগে সরকারের সময় হয়েছে। সেটা হচ্ছে যে পুলিশ বাহিনীকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিকভাবে, এবং দুই নম্বর যেটা হয় স্বাভাবিকভাবে, সেটা হচ্ছে রাজনৈতিক যেসব কর্মকাণ্ডের সাথে লিপ্ত ধ্বংসাত্মক বিভিন্ন যারা ক্যাডার বাহিনী আছে, তারাও এটাকে বাধা সৃষ্টি করে। এবং এটা কিন্তু এই সরকারের শুধু না, এটা আগে আমরা দেখি, এবং এই প্রক্রিয়া থেকে আমরা বের হতে পারি। এর মাধ্যমে তাহলে হরতাল ছাড়া যেই বিরোধী দলে থাকুক তাদের কিন্তু কোনো গতি থাকে না। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে যখন প্রশ্ন আছে হরতালকে ব্যান করুন, তখন সরকার এবং বিরোধী দল কিন্তু চুপ। আচ্ছা, তারা কিন্তু রাজনৈতিকভাবে সিদ্ধান্ত দিতে পারছে না যে আমি হরতালকে পুরোপুরিভাবে আইন করে বন্ধ করবো এবং আগামীতে আমি এটা মানবো, আমি বিরোধী দলে থাকবো, এই বিষয়ে দিতে পারছে না। কারণ তারা সরকারের আগামী সরকার কিভাবে বিহেভ করবে সেটা তারা জানে না। আচ্ছা, এই কারণে এটা সম্ভব। জনাব হেলাল, আপনারা বলছিলেন যে একটা সময় বলেছিলেন যে সেই সময় প্রেস ব্রিফিং করে বলেছেন যে প্রয়োজনীয় আইন করে হলে হরতাল বন্ধ করা উচিত। আপনার কি মনে হয় সেই দাবি থেকে আপনারা এখন সরে গেছেন, না সেই দাবি এখনো করছেন? না, আমরা সেই দাবি এখনো করছি। বুঝবে যে কথাটা বললেন যে ওই দাবি করলেই কিন্তু আসলে দুটি বড় জোট বলেন, দুটি রাজনৈতিক দল বলেন, ওনারা কিন্তু সেই ব্যাপারে খুব বেশি আগ্রহ প্রকাশ করেন না। কিন্তু আজকে কিন্তু সময় এসছে আসলে হরতালটাকে আইন করে বন্ধ করার জন্য। কারণ আসলে দেশের উন্নয়ন কিন্তু আজকে আমাদের দৃশ্যমান, এবং সেটা এই দুই নেত্রী, এই দুটি বড় জোট, ওনারা দেশ চালিয়েছেন গত 2 দশক যাবত। তো সেই ক্ষেত্রে কিন্তু ওনারাই কিন্তু এটার জন্য যেটুকু সার্থকতা তাদের কিন্তু ম্যাক্সিমামটা ওনাদের। আমরা কাজ করেছি, আমরা ব্যবসায়ীরা কাজ করেছে, হ্যাঁ, সমাজজীবী মানুষ কাজ করেছে, করার মধ্য দিয়ে কিন্তু আজকে যৌথভাবে আমরা এই জায়গায় এসেছি। অতএব ওনাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে যে অর্থনীতি থেকে আমাদের পঙ্গু হয়ে যাবে, না অর্থনীতি ঠিক রেখে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা। হেলাল, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছি। আজ আমরা কথা বলছি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের অর্থনীতি নিয়ে। এই নিয়ে আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে রয়েছেন এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন এবং পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। যারা মনসুর এবং যারা হেলাল উদ্দিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। যারা মনসুর, আপনার কাছে প্রশ্ন। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম, এবং যখন আমরা বলছিলাম যে আসলে হরতাল করে আইন করে হরতাল বন্ধ করা সম্ভব কিনা, আমরা এই বিষয়ে কথা বলছিলাম, এবং যারা হেলাল বলছিলেন যে সম্ভব, এবং এটা দুপক্ষে মিলেই বসতে হবে, এবং যখনই আওয়ামী লীগ এবং বিএনপি তারা এক মতে পৌঁছাবে তখন এটা সম্ভব হবে। আপনার কি মনে হয়? আমি মনে করি সেটাই
সঠিক উপায় হতে হবে। সরকারি দল যদি এককভাবে এটা পরিবর্তন করে, এটা দীর্ঘস্থায়ী হবে না। কাজে বিরোধী দলকে সঙ্গে নিয়ে যদি সরকারি দল এটাকে করতে পারে তাহলেই সম্ভব। যে কারণে আমরা দেখছি যে এই যে কনস্টিটিউশনাল চেঞ্জ হলো, এটা একদলীয় কনস্টিটিউশনাল চেঞ্জ, যে কারণে এটা কিন্তু বিরোধী দলের কাছে এবং মোটামুটিভাবে অনেকের কাছে হয়তো গ্রহণযোগ্য হয় নাই। এটা যদি একটা কনসেনসাসের উপায়ে এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো করা হতো, তাহলে কিন্তু আজকে আমরা হয়তো এই অবস্থায় যেতাম না। কাজে আমাদেরকে এটা বুঝতেই হবে, যে কোনো বড় রকমের পরিবর্তন আনতে হলে, যেটা আমাদের সমগ্র দেশকে ইম্প্যাক্ট করে, এটাকে যদি কনসেনসাসের বাইরে করা হয় তাহলে এটা টিকবে না। আইন করাটাই টিকতে পারে না। যথেষ্ট আইন নয়। করাটা তো ইম্পর্টেন্ট না, আইন তো করতেই পারে, যে কোনো সরকার যে কোনো আইন করতে পারে। ওই আইনের বাস্তবায়নটা, ওই আইন দিয়ে উপকারিতা পাওয়াটা, এটা কি সম্ভব হবে? যদি এটা পার্টিশন ওয়েতে করা হয়, সম্ভব হবে না। জনাব হেলাল, আপনি কি বলতে চাচ্ছেন? মনসুর ভাইদের কথা কিন্তু মাঝে মধ্যে আমার কাছে একটু মানে অন্যরকম মনে হয়। এই কারণে মনে হয় বাংলাদেশে কবে কোন সংসদ সরকারি দল বিরোধী দল উভয় মিলে কাজটা সম্পন্ন করতে পারছেন বলেন? সম্ভব না। একটা দলের নাম দিলেন সরকারি দল, আরেকটা শ্যাডো সরকারের নাম দিলেন বিরোধী দল। বিরোধী দলের কাজটা সভাপতি বিরোধিতা করা, এবং এটা শুধু আমাদের এই বিরোধী দলের সমস্যাটা না। হচ্ছে এইখানে, আমাদের দেশের সমস্যা। হ্যাঁ, আমার নামের যে প্রবলেমটা হচ্ছে, নামেই দিচ্ছেন তাকে বিরোধী দল, যখন যিনি থাকছেন তো বিরোধী দল কাজই তো বিরোধিতা করা। তো আমরা কিভাবে আশা করি যে সংসদে সবাই ঐক্যমতের ভিত্তিতে হরতাল আইন করে বন্ধ করবেন, অথবা যে কোনো বিষয়ে ওনারা সবাই ঐক্যমতের ভিত্তিতে একটি মাত্র হইতে পারে যদি সবার কমন ইন্টারেস্ট থাকে। যেমন গাড়ির ব্যাপারে আমরা দেখছি ওখানে কোনো বিভেদ হয় না, আপনার সংসদে ওনাদের বিভিন্ন ভাতা বিল টিলের ব্যাপারে কোনো সমস্যা হয় না। এছাড়া অন্য যে কোনো জনহিতকর কর্মকাণ্ডের জন্য সরকারি দল বিরোধী দল একত্রে বসে সিদ্ধান্ত নেবেন। আমার মনে পড়ে একটা বহুদিন আগের কথা, যখন বাংলাদেশের যৌতুক বিরোধী আইন হয়েছিল, তখন আমার যদি মনে পড়ে সেই সময় সরকারি দল এবং বিরোধী দল একসাথে সম্মতি জানিয়েছিল। তো ওই একটা ইনস্ট্যান্স আমি একটু জাস্ট কারেকশন করব, আমি কিন্তু কখনোই বলিনি যে তারা করবে, আমি বলেছি যদি করতে পারতো তাহলে এটা না, হচ্ছে এখানে সম্ভব। আরেকটা কারণ বিষয় একটা জিনিস- হওয়া উচিত। হ্যাঁ, আমাদের এই অর্থনীতি কোনো ক্রমে আজকের এই হরতাল সাস্টেন করার মতো কারণ আমার এরকম নির্বুদ্ধিতা নাই যে আমি এখনই এক্সপেক্ট করবো যে তারা দুই দল একসাথে না, মিলে এটা সেটাই আইন মনসুর ভাই। করবে। তবে একটা বিষয়ে আমার মনে হয় সবাই আমরা একমত, যেমন আজকে কি হচ্ছে, আজকে জিজ্ঞেস করে যে তত্ত্বাবধায়ক সরকার কত পার্সেন্ট লোকে চায়, অনেকে বলেন যে 70% চায় বা 60% চায়, যাই চায়। হ্যাঁ? হরতাল কত পার্সেন্ট লোক চায় আপনি বলেন তো? এটা নিয়ে কিন্তু কোনো পত্রিকাও কিন্তু এটা নিয়ে কোনো জরিপ হয় না। জনমত হয়নি, 1%ও কিন্তু আমার মনে হয় যে আমরা হরতাল চাই না। কারণ হরতাল এমন কোনো মানুষ নাই, এমন কোনো যান সম্পদ নাই যার ক্ষতি করে না। যেমন সিগারেট খাওয়ার কোনো গুণ নাই, হরতালের কোনো গুণ নাই, আর আমরা করেই যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ হেলাল। জনাব মনসুর, আপনার কি মনে হয় যে এই সময় ব্যবসায়ীরা যে উদ্যোগ নিচ্ছেন, রাজনীতিবিদদের একসাথে বসবার জন্য, এবং সম্প্রতি সময় সিদ্ধান্ত হয়েছে যে দুই দলের মহাসচিব পর্যায়ে বা সাধারণ সম্পাদক পর্যায়ে আলোচনা হবে, আপনি কি এই আলোচনা থেকে কোনো কিছু আশা করছেন, পজিটিভ কিছু আশা করছেন? আমি আশাবাদী হলেও আশা করতে পারছি না, কারণ হচ্ছে যে খুব ভেরি ওয়েল এন্ট্রেন্সড পজিশনে আছে দুটো পক্ষই। কিন্তু সাধারণত আমি মনে করি যদি এই বিজনেস কমিউনিটির যে উদ্যোগটা হয়েছে, এটা কিন্তু প্রয়োজন আছে। এটা প্রয়োজন আছে এই জন্য যে আমাদের নেতা নেত্রীদেরকে বোঝানো যে জাতীয় স্বার্থ অর্থনৈতিক স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত, এবং অর্থনীতিকে ক্ষুণ্ণ করে জাতীয় স্বার্থ রক্ষা করা যায় না। আপনারা যদি জাতীয় নেতা হন, নেত্রী হন, তাহলে আপনাদেরকে এই কথাটা মনে রাখতে হবে। এই দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি আশা করতাম যদি আমাদের আরও অন্যান্য গোষ্ঠী, যেমন শিক্ষক সমাজ, চিকিৎসক সমাজ, আইনজীবী সমাজ সম্মিলিতভাবে এই চাপ সৃষ্টি করতে পারতো, তাহলে দুই নেত্রীকে শুনতে হতো। কিন্তু আমাদের তো সব সমাজেই বিভাজন। আমাদের শিক্ষকদের মধ্যে এই নীলপন্থী লালপন্থী, এখানে দেখতেছি ওই দলপন্থী আর স্বাধীনতাপন্থী। এইভাবে করে তো আমরা আমাদের ওই সম্মিলিত চাপ, যে জাতীয় স্বার্থের প্রয়োজনে যে চাপটা জনগণ প্রয়োগ করতে পারে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে, সেটা হতে পারছে না। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে, বিজনেস কমিউনিটি যেটা দেখাচ্ছে, আমি সেটাকে সাধুবাদ জানাই যে তারা যদি পারে। এখনো কিন্তু আমি বলছি না তারা পারছে, কারণ তাদের মধ্যে বিভাজন আছে। এবং যে মুহূর্তে আমাদের মধ্যে বিভাজন কিন্তু এই মুহূর্তে নাই, আমরা সবাই মিলে একত্রে। আমি একটা কথা বলি, আমি বলে রাখি, অপ্রিয় হলেও সত্য, যে মুহূর্তে তারা আওয়ামী লীগাররা আওয়ামী লীগ ক্যাম্পে যাবে, বিএনপি ক্যাম্পে যাবে, তাদের সুর পাল্টে যেতে পারে। আমি বলছি পারে, আচ্ছা, সম্ভব। ধন্যবাদ। আমি চ্যালেঞ্জ হিসেবে রাখলাম, আপনারা সেটা প্রমাণ করুন যে এটা ভুল। ধন্যবাদ জনাব মনসুর। জনাব হেলাল, আপনার কি মনে হয় সামনে যে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে দুই দলের মধ্যে মহাসচিব পর্যায়ে, কতটা আশাবাদী আপনি? আমরা খুব আশাবাদী,
এবং আমরা আশাবাদী শুধু এইটুকু না, কেন আশাবাদী হলেন? আপনারা মিটিং করেছেন ইতিমধ্যে এবং প্রধানমন্ত্রী ওইখানে কিন্তু একটি বিষয় খুব মানে রিমার্কেবল, সেটা হচ্ছে যে ওনারা কিন্তু স্বীকার করেছেন যে নিঃশর্ত আলোচনায় বসবেন। এই প্রথমবারের মতো বিরোধী দল কিন্তু একটি জায়গায় এসেছে যেখানে বলা হয়েছে যে নিঃস্বার্থভাবে এই দুই মহাসচিব আলোচনায় বসবেন, অর্থাৎ নিঃশর্ত যে আলোচনা হয় সেখানে কিন্তু রেজাল্ট আসে, এবং সেখানে আমরা খুব প্রত্যাশী এবং আমরা মনে করছি যে ওই মহাসচিব মহোদয় বসে ওনারা একটি জায়গায় নিয়ে আসলে এরপরে বিরোধী দলের নেতৃত্ব এবং সেদিন হয়তো হয়েছিল। প্রধানমন্ত্রী বসে- আজকে আমি জানি যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্রেস ব্রিফিং করেছেন, সেখানে যে বলেছেন যদি নীতিগতভাবে সরকার সিদ্ধান্ত নেয় যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হবে তবে আলোচনা হবে। আমি জানি না আবার সেটা আজকে শর্তের কোনো বিষয় নাই, আমরা কিন্তু বারবার বলছি, ওনারা বলছেন শর্তের কোনো বিষয় না, আলোচনা বসার বিষয়টা, এবং আলোচনা বসলে আমার ধারণা অন্তত দেশের কথা বিবেচনা করে, দেশের অর্থনীতির কথা বিবেচনা করে, মানুষের কথা বিবেচনা করে আপনারা ওনারা একটি প্রধানমন্ত্রীর জায়গায় সাথে কবে বসছেন? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওনারা 7 তারিখে সময় দিয়েছেন সকাল 11টায়। আমরা 7 তারিখে আবার সব বিসিসির বোর্ড, বিসিসির 5 ভাইস প্রেসিডেন্ট, 5 প্রেসিডেন্ট সবাই মিলে আমরা যাচ্ছি। এরপরে কি আপনারা যে আলোচনা হওয়ার কথা রয়েছে দুই পক্ষের মধ্যে, সেইখানে কি কোনো উদ্যোগ নেবেন কিনা, যে কবে হবে সে সময়? আমাদের তো প্রতি মিনিটে মিনিটে কিন্তু আমরা উদ্যোগ নিচ্ছি, মানে আমরা কিন্তু বসে নাই এই সেন্সে যে আমরা প্রত্যেক পর্যায়ে আমরা আলোচনা করে যাচ্ছি যে আসলে আমরা না, শুধু সারা দেশবাসী কিন্তু তাই চাচ্ছে যে কোনো না কোনো ভাবে একটি সমঝোতা আমরা পৌঁছাই, একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক, এবং সেই গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দেশ চালান, আমাদের অর্থনীতি স্বাভাবিকভাবে চলুন। আমার হাতে সময় খুবই কম। যারা মনসুর, আপনি খুবই সংক্ষিপ্ত বলতেন যে আসলে বিজনেস কমিউনিটি আসলে ঠিক এই মুহূর্তে কি করা উচিত, খুবই সংক্ষিপ্ত বলতেন। না, এই মুহূর্তে বিজনেস কমিউনিটি সবচেয়ে বেশি চাপে আছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এবং তার সাথে জনগণ ক্ষতিগ্রস্ত। তারা কিন্তু এই ক্ষেত্রে জনগণেরই ইচ্ছাটার প্রতিফলন ঘটাচ্ছে। তা আমি মনে করি যে আলোচনা তো করতেই হবে, যদি আমাদেরকে এটা সংঘর্ষ এড়িয়ে সামনে যেতে হয়, আলোচনা করতেই হবে। তবে একটা এজেন্ডা ঠিক করে আলোচনা না করতে পারলে আলোচনার কোনো ফলপ্রসূ হয় না। এজেন্ডা হওয়া দরকার। এজেন্ডা হইতেই হবে, এবং সেই এজেন্ডাটা ঠিক করে নিয়ে যদি ওনারা সেক্রেটারি জেনারেল পর্যায়ে করুক, কারণ উপরের লেভেলে তো কেমিস্ট্রি সবচেয়ে খারাপ, নিচের লেভেলে কেমিস্ট্রিটা একটু বেটার। যারা ফেরাল, আপনার কি মনে হয়? আগে ওনারা বসুক, তো এজেন্ডা বলি না, আগে ওনারা বসুক, বসে এজেন্ডা ঠিক করুক, তবু বসাটা শুরু হোক, একজন একজনের সঙ্গে আন্তরিকতার পরিবেশটা সৃষ্টি হোক। আপনি এটা বলতে চাচ্ছেন। যারা ফেরাল, আপনাকে ধন্যবাদ। যারা মনসুর, আপনাকে ধন্যবাদ। সময় সর্বদা আজকে এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।